দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। আমরা মূলত এই অনুষ্ঠানে চেষ্টা করি নিউ ইয়র্ক থেকে শুরু করে নর্থ আমেরিকায় বসবাসরত TVN24 নিউজ নেটওয়ার্কের দর্শক যারা আছেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, বাড়ি কেনা, আইনি পরামর্শ থেকে শুরু করে যাবতীয় বিষয়ে তথ্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দিতে। তাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার সন্তান ভালো কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নেবে কিভাবে, এবং এটি কবে থেকে শুরু করতে হবে, কোন গ্রেড থেকে শুরু করতে হবে, কিভাবে প্রতিটি পদক্ষেপ আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ যে কম্পিটিশনের সময়, এই কম্পিটিশনের সময়টাতে কিভাবে আপনার সন্তানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে, সে হয়তো আইভি লিগের কোনো কলেজে ভর্তি হতে চায়, টপ কলেজে ভর্তি হতে চায়, সেখানে কিভাবে পৌঁছে দেবে, এইসব বিষয়ে পরামর্শ দিতে আমাদের আজকে আলোচনা। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি খানস টিউটোরিয়ালের সিও ডক্টর ইভান খানকে। ইভান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ হাসান সাহেব, আর TVN24 সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আমরা দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনিও আমাদের আলোচনায় অংশ নিতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আলোচনায় চলে যাচ্ছি ডক্টর ইভান খান। সেটা হলো যে টপ কলেজে ভর্তির জন্য আমরা সাধারণত যেটা করি আর কি, যে ফ্যাক্টরগুলো কি কি থাকে, যে একটা টপ কলেজে আপনি অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া উচিত? আজকাল অনেক চেঞ্জ হচ্ছে গত 5-10 বছরে। আগে মানে যেরকম শুধু ভালো মার্কস থাকলে অনেক অ্যাডভান্টেজ থাকতো 80%, এখন ওই জিনিসটা ধরেন একাডেমিক পোর্শনটা 60% হয়ে গেছে। এখন যারা যারা NYU মতো অ্যাপ্লিকেশন করছে, ওরকম অ্যাপ্লিকেশন হার্ভার্ডেও পড়ছে এখন। সো সেম ছাত্র যারা যারা একসময় হার্ভার্ডে মানে অ্যাপ্লিকেশন দিত, এখন NYU অ্যাপ্লিকেশন পড়লে ওরকম টপ স্টুডেন্ট চলে এসেছে। সো সবারই এখন 1540 মিনিমাম SAT স্কোর, সবারই 4.0 GPA বলছে। অনেক সময় গ্রেড ইনফ্লেশন থাকে বিভিন্ন হাই স্কুলে। তো এখন এতগুলা হাজার হাজার 1 লক্ষ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যখন হার্ভার্ডের ডিন, আপনি কাকে নেবেন? এখন ওইটা সবার প্রশ্ন। এখন ওরা এখন খুঁজছে যারা কোনো না কোনো ফিল্ডে ওরা অনেক উন্নতি করতে পেরেছে কম ছোট বয়স থেকে। এখন ওরা আশা করছে রিসার্চ, ওরা আশা করছে পাবলিকেশনস, ওরা আশা করছে কম্পিটিশনে ঢুকে ফাইনালিস্ট হওয়া, ন্যাশনাল কম্পিটিশন। তো কোন কোন ফিল্ডের জন্য আলাদা কম্পিটিশন থাকে, বিভিন্ন ফিল্ডের জন্য আলাদা পাবলিকেশন থাকে। তো এখন আমাদের চিন্তা করতে হয় যে 14 বছর বয়স থেকে হাই স্কুল শুরু হওয়ার সময় বাচ্চারা একটা রিসার্চ মেন্টর ডাকে স্কুলে, ওদের সাথে যোগাযোগ রেখে একটা রিসার্চ প্রজেক্ট, ইম্প্যাক্ট প্রজেক্ট, অনেক সময় প্যাশন প্রজেক্টও বলে, এই 2-3 বছর এই একটা প্রজেক্ট নিয়ে যত দূর নেওয়া যায়, তখন বুঝতে পারছে যে ওরা একটা জিনিসে তুখার, আর বাকি সবকিছু তো ওরা এমনিতেও আশা করছে সবাই টপে আছে। কিন্তু এখন সবাই যখন টপ, একটা জিনিসে ওরকম এখন গ্রেড 9 থেকে ওই এক্সট্রা কারিকুলার কমিউনিটি সার্ভিস, এক সময় একটু কমিউনিটি সার্ভিস করলো, একটা ডাক্তার অফিসে ভলান্টিয়ার করলো, কোচিং সেন্টারে এসে ভলান্টিয়ার করলো, ওগুলো যত দাম থাকতো আগে এক সময়, ওগুলো এখন ওই দামটা অনেক কমে গেছে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বলছি 60% হয়তো মার্কস এর উপর যাচ্ছে, 40% যাচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কিন্তু অনেকেই একটু কনফিউজ থাকে, লটস অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যাচ্ছে, আমি আসলে কোনটা করব, কোনটাকে? আপনি বলছিলেন যে কিছু কিছু বিষয়ের গুরুত্ব কমে গেছে, যে হয়তো ডক্টর অফিস ল অফিসে ইন্টার্ন করা কিংবা সেখানে সময় দেওয়া, এগুলো এখন আর খুব বেশি কাউন্ট হচ্ছে না। তাহলে কোনটাকে আসলে কাউন্ট হচ্ছে? কি করবে সে? কি আলাদা করে কোনো প্রজেক্ট করবে, আলাদা করে কম্পিটিশনে যাবে, আলাদা করে কোন একটা ক্লাবের প্রেসিডেন্ট হবে, কি করবে? তো এখন আমি র্যাঙ্কিং করে রাখি, নাম্বার 1 যত সবচেয়ে টপ মানে সম্মান দেয় যখন কেউ নাকি রিসার্চ করে পাবলিকেশন করতে পারে। ওইটার জন্য মানে কেউ তো আশা করছে না গ্রেড 9 থেকে হয়ে যাবে, কিন্তু গ্রেড 9 থেকে যতগুলো আফটার স্কুল ক্লাবস ঢুকা যায়, শুরু করা যায়, ওই সময়টাতে অনেক ব্রডলি একটা ছাত্র ছাত্রী খুঁজতে পারছে। বাই 10th গ্রেড হয়তো বা একটা দুইটা ক্লাব বাদ দিল, অ্যাক্টিভিটিস বাদ দিল, বুঝলো, ওইটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন একটা 2-3টার মধ্যে একটা বেশি ফোকাস দিই, ওইটা হলো লিডারশিপ লেভেল। তারপরে বাই দ্য টাইম আমাদের 11th-12th চলে আসে, ফোকাস লেভেল চলে আসছে। সো যখন আমাদের ওরা
পাবলিকেশন খুঁজছে, রিসার্চ কম্পিটিশন খুঁজছে, অথবা আমাদের পোস্টার কম্পিটিশন, বড় সেমিনার ভাবে প্রেজেন্টেশন করছে, এগুলো আসলে 11th-12th গ্রেডে পৌঁছতে পারে। কিন্তু 11th গ্রেড 12th গ্রেডে শুরু হয় না, এই ওই ডেস্টিনেশনটা শুরু হয়, জার্নিটা শুরু হয় আসলে 9th-10th থেকে, তখন থেকে বিল্ড করতে হয়। সো 9th-10th গ্রেডে বিভিন্ন জিনিস করা যায়, আর কিন্তু যত আগাবো আর একটু ফোকাস ভাবে কলেজরা খুঁজছে, কারণ ওরা আশা করছে না। অনেকজন লেখে আমি এই ক্লাবের ফাউন্ডার, তুমি লাস্ট ইয়ারে 6 মাস ছিল, 4 মাস ছিল, ফাউন্ডার হয়ে কি করতে পারলা? তুমি কি ফান্ডরেজ করতে তারা পারলা? আউটকাম তো দেখে, শুধুমাত্র আপনি কোন একটা জায়গায় ফাউন্ডিং প্রেসিডেন্ট হিসেবে মনে করলেন যে আমি আমার রিজিউমেটা ভারী করব। এক্স্যাক্টলি 17 বছরের প্রত্যেকটা ছেলে মেয়ে একটা ফাউন্ডার লিখে রাখলো, নিজেকে একটা প্রেসিডেন্ট টাইটেল দিল, কিন্তু ওরা কলেজে এটা দেখতে দেখতে ইউজড হয়ে গেছে। তো ওরা খুঁজছে আসলে আপনি যেটা বললেন, ইম্প্যাক্টটা কোথায় হলো, আউটকামটা কোথায় হলো। ওকে, আমাদের একটা কমন ধারণা যে এটির জন্য 12 গ্রেড থেকে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়, মানে এটি কি 12 গ্রেড থেকে আসলে আপনাকে প্রসেস, নাকি এর আগেও সুযোগ আছে? এটা পুরোপুরি কলেজের ভর্তিটা আমার বাড়িতে, আমার মেয়ে 8th গ্রেডে, এটা নিয়ে আমরা 8th গ্রেড থেকে আলোচনা করি। আমরা মানে গত 2 উইকস আগে আমাদের কমিউনিটিতে একটা ওয়ার্কশপ করেছিলাম, কিন্তু আমরা 8th 10th 9th 10th 11th পর্যন্ত ফ্যামিলি ডেকেছিলাম, কারণ আমরা জানি যে 8th 9th একটু সময় আছে, এইগুলো বিল্ড করতে পারছে, কিন্তু 10th 11th সময়টা তো চলে যাচ্ছে তাড়াতাড়ি। সো এখন আমরা আরেকটু আগ্রহ নিয়ে তাড়াতাড়ি মানে লাস্ট মিনিট অ্যারেঞ্জমেন্ট করে করে আর ইন্টার্নশিপও খুঁজছে। সো প্রত্যেকটা জিনিস, পরীক্ষা হোক, জিপিএ হোক, রিজেন্স পরীক্ষা হোক, ওরা কিন্তু 9th গ্রেড থেকেই খুঁজছে। প্যারেন্টসরা বাচ্চাদের সাথে 9th 10th 11th এই 3টা বছর খুব সেপারেশন হয়ে যায়, বাড়িতে আলোচনা কমিয়ে যায়, বাচ্চারা অনেক আগে থেকে ঘুমাইতে হয় অথবা কমিট করতে হয় ভালো ভালো হাই স্কুলে। তো ওদের বাবা মার আর ওদের আন্ডারস্ট্যান্ডিংটাও অন্যরকম হয়ে যাচ্ছে, ম্যাচিউরড হয়ে যাচ্ছে। সো অনেক সময় ওরাও বাবা মার সাথে শেয়ার করতে চলে যায়। এক্স্যাক্টলি, আর ওরা বাবা মার সাথে শেয়ার করতে কমে যায়। বাবা মা খাটনি করছে, 7 দিন খাটনি করছে, ওরাও ছেলে মেয়েদের সাথে এই একটা ডিস্টেন্স শুরু হয়ে যায় তখন। তো এই সময়টাতে আমার বাবা মারা যে ছেলে মেয়েদের সাথে আরেকটু আগ্রহ নিয়ে কানেক্টেড থাকবে। আমাদের ভেকেশনের সময় চলে আসছে, যেভাবে একটু সময় নিয়ে একসাথে ডিনার করতে পারছি, অথবা একটা ড্রাইভে নিউ জার্সি গেলাম, এই জিনিসগুলো যে আলোচনা হোক, স্কুলে কি হচ্ছে, কেমন যাচ্ছে, একটু ডিটেলসে বলো। সাধারণত বাচ্চারা কোনো কিছু শেয়ার করতে চায় না, কারণ এটাই ওদের এই স্টেজ, ওদের মানে ওরা কি এই সময়টাতে গিয়ে ভাবে যে বাবা মা একটু কম জানেন, কম বুঝেন, তাদের সেন্টটা ঠিক আমাদের মতো নয়, এরকম কোনো কিছু ভেবে কি তারা একটু বাবা মাকে পিছিয়ে দেন? আমাদের ছেলেমেয়েরা গ্রেড 6-7 থেকে শুরু করে ফেলে। ওকে, 7th গ্রেড থেকে, মিডল স্কুল থেকে দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েরা বুঝে যে ওদের অন্যরকম একটা হয়তোবা টেকনোলজি নিয়ে ওদের আরেকটু জানা আছে, কম্পিউটার নিয়ে, অথবা ওদের স্কুল সিস্টেম নিয়ে আরেকটু জানা আছে, ইংলিশটা হয়তো ওদের জন্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে বাবা মার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এরকম ডিফারেন্সে ছেলেমেয়েরা অনেক সময় মাঝে মাঝে একটু চেষ্টা করে বাবা মার অ্যাডভান্টেজ নিতে। ওরা নিজে ভাবছে যে আমার বাবা মা তো বুঝছে না, কিন্তু আমরা তো জানি যে যেটাই হোক বাবা মার সব প্রত্যেক পর্যায়ে ঠিকই বুঝছে সবকিছু, কি হচ্ছে। ওরা জানে একটা সমস্যা আছে, কিন্তু ওটা কিভাবে সলভ করব ওইটাই অনেক সময় হচ্ছে না এখনো। তো সেই ক্ষেত্রে ছেলেমেয়েরা যখন এমন করে, বাবা মাদের তো এগিয়ে যাওয়া উচিত, তাদের তো আসলে তারা যখন বুঝতে পারে যে আসলেই তো একটা জেনারেশন গ্যাপ তো আছেই পাশাপাশি, কিন্তু বাবা মারাও যদি ভাবে ও আচ্ছা ওর মতো থাকুক, ওর মতো করে পড়ছে, তাহলে তো হলোই, ও তো ভালো করছে। ওইটাই এক্স্যাক্টলি যেটা বলতে পারলেন, এইটা আমাদের একটা মিসকনসেপশন বলতে পারি। আমরা প্যারেন্টস হয়ে ভাবছি যে আমরা তো ও রুমে বসে বসে পড়াশোনা করছে, ওকে ডিস্টার্ব করবো না, কিন্তু আমরা যদি ওখানে যে না একটু সময় দিই, ওদের সাথে ব্যাক এন্ড ফোর্থ আলোচনা না করি, ওদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, কিন্তু ওদের সাথে সাথে আমাদের অনেক গাইডেন্সটা নিতে না চাইলেও এই বয়সটাতে সবচেয়ে বেশি গাইডেন্স দরকার। ওকে, আমরা কলেজের পরে যদি স্টেট এক্সাম সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। স্টেট এক্সামটা শিক্ষার্থী এবং অভিভাবক দুটো পক্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিংবা
এটা প্রত্যেকটা প্যারেন্টস এর জন্য খুবই জরুরি জিনিস, আর প্রত্যেকটা বাচ্চার জন্য জরুরি। কারণ যখন আমরা প্রথম স্টেট এক্সাম নেওয়া হয় থার্ড গ্রেডে, অনেক বাবা মা কিন্ডারগার্টেন ফার্স্ট সেকেন্ড গ্রেড থেকে দেখছে যে 90-95 পাচ্ছে, এক্সেলেন্ট পাচ্ছে, সবকিছুতে ওরা অনেক সুন্দর রিপোর্ট কার্ড লিখছে, তোমার ছেলে মেয়ে তো আমার খুব ফেভারিট স্টুডেন্ট, অনেক সুন্দর রেজাল্ট করছে, অনেক রেজাল্ট করছে। তো পরে যখন আমরা থার্ড গ্রেডের ইএলএ পরীক্ষা এপ্রিল মাসে শুরু হয়, ইএলএ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস, আর আমাদের ম্যাথ পরীক্ষা শুরু হয় মে মাসে, তখন অনেক বাচ্চারা দেখছি যে ওরা 2 পাচ্ছে যেখানে 3 মিনিমাম পাসিং, ওকে, অথবা ইংলিশে 2 পাচ্ছে, ম্যাথে 3 পাচ্ছে। আর প্যারেন্টসরা এখন শুরু হয়ে গেল ওদের বুঝা যে আসলে তো এতদিন যে গ্রেডটা পাচ্ছিল এক্সেলেন্ট সেটা এক্সেলেন্ট নয়। তোমরা আমাকে এতদিন বললা টিচার হয়ে রিপোর্ট কার্ডে যে আমার ছেলে মেয়ে এক্সেলেন্ট, 2 কোথায় এক্সেলেন্ট, 3 তো এক্সেলেন্ট না আমার ভাষায়, আমার চোখে। তোমরা কত, এটা আমাদের একটা গ্যাপ হয়ে যায়। টিচাররা স্কুল সিস্টেমে ইচ্ছামতো গ্রেড ইনফ্লেশন করছে, কিন্তু স্টেট পরীক্ষা যখন আসে আমরা সবাই শিখতে পারি, এবং বাচ্চারাও দেখতে পারে, আর স্কুল সিস্টেমও দেখতে পাচ্ছে যে কোন কোন স্কুলে ঠিক মতো শিক্ষাটা হচ্ছে আর কোন কোন সিস্টেমটা অনেক পিছিয়ে আছে। এবং নিউ ইয়র্কে যেটি দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের এক্সামে মাত্র 40% স্টুডেন্ট পাস করছে, বাকিরা পাসই করছে না। এটার কারণটা কি? এটার বিভিন্ন কারণ আছে। আমাদের স্কুল সিস্টেমটা অনেক বড় সিস্টেম, কিন্তু টিচার ট্রেনিংটা যেখানে থাকা উচিত, বিগ সিস্টেম, আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, আমিও এক টিচার, সো ট্রেনিংটা জরুরি। আর ওরা অনেক সময় বলে ক্লাস সাইজ জরুরি, কিন্তু আমার বিশ্বাসটা যখন ভালো ভালো টপ স্টুডেন্ট পাওয়া যাবে, ওদেরকে প্রত্যেকটা স্কুলে একটা অনার্স সেকশনে রাখো, আর বাকি অন্যদের উপরে অন্যরকম একটা বেশি ফোকাস দিতে পারছি। যারা যারা আগিয়ে যাচ্ছে ওরা কিন্তু অনেক সময় বোর্ড হয়ে যায় ক্লাসে, নর্মাল ক্লাসে যে ওরা এত বোর্ড হয়ে যায় কারণ ওদের জন্য জিনিসটা বেশি ইজি, তখন ওরা ডিসরাপশন করতে শুরু করে। ওকে, ওরা হয়তো পরীক্ষাতে আগিয়ে আছে কিন্তু ক্লাসে এসে অন্যদেরকে ডিস্টার্ব করছে, কারণ ওদের জন্য তো বেশি স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ওরা বিষয়গুলো জানে, এমন সব বিষয় নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। এখন ওরা হয়তো বা একটা মিডিয়াম লেভেলের ছেলে মেয়েকে বুলি করলো, তুই কেন জানিস না এটা, তো এত তুমি আমাদেরকে এত স্লো করাচ্ছ কেন, এরকম একটা গালি দিয়ে দিল। তো এরকম সবসময় হয় স্কুলে, আর এরকম বুলিং শুনে বাচ্চারাও হয়তো মানসিকভাবে ভেঙে পড়ে। এক্স্যাক্টলি, তো ওইটা বলতে কনফিডেন্স পায় না, কারণ জানে যে স্কুল সিস্টেমে বাচ্চারা শাসন করাটাও টিচারদের জন্য অন্যরকম ডিফিকাল্ট। তো বুলিং হোক, আমার সবচেয়ে জরুরি কারণ জিনিসটা হলো দুখার স্টুডেন্টরা ভালো ভালো গিফটেড ট্যালেন্টেড অনার্স ক্লাস যদি প্রত্যেকটা স্কুলে না থাকলে, তাহলে আমাদের প্রত্যেকটা বাচ্চা মিশে যাচ্ছে। ওকে, আমরা গিফটেড এন্ড ট্যালেন্টেড প্রোগ্রামের বিষয়টাতে আসবো, কিন্তু আপনি পরামর্শ দিচ্ছেন যে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আলাদা করে তাদের জন্য ক্লাস নেওয়া হোক। ওরা করুক, কারণ ওরা তো এমনিতেও ক্যাচ আপ করছে, কিন্তু ওইটা করাতে এখন সবাই মিডিয়াম যারা আছে ওদেরকে আরেকটু ভালোভাবে ফোকাস দিতে পারছি। যারা ভালো আছে ওদেরকে নিয়ে আমাদের ওরকম চিন্তা নাই। ওকে, ওরা কোন ভালো করবে, হ্যাঁ ভালো করবে, এক্সপেশালি ওরা যাতে অন্যদের জন্য সমস্যা হয়ে না দাঁড়ায়। এক্স্যাক্টলি, এবং ওদের লেভেলে যদি আপনাকে টিচিং দিতে হয় তখন হয়তো মিডিয়াম যে লেভেল সে হয়তো ক্যাচ করতে পারছে না বিষয়টা। এটাই প্রত্যেকটা, আপনি যেটা বলেন প্রত্যেকটা প্যারেন্টস এটা দেখছে। ওকে, গিফটেড এন্ড ট্যালেন্টেড প্রোগ্রাম নিয়ে একটু আসি আপনার কাছে। গিফটেড এন্ড ট্যালেন্টেড প্রোগ্রামের জন্য বেস্ট ওয়েটা কি আসলে? এখন দুইটা পথ আছে। একটা পথ হলো প্রি-কে থেকে একটা পরীক্ষা নিয়ে ভালো করতে পেরে শুরু করা, যেটাতে আমি মিক্সড ফিলিংস আছে। অনেক ফ্যামিলির জন্য আপনি মনে করেন থার্ড গ্রেড, কিংবা অনেকে মনে করে যে টিচার রেকমেন্ডেশন না করে থার্ড গ্রেডে যাওয়া উচিত। এক্স্যাক্টলি, আমার বিশ্বাসটা হলো থার্ড গ্রেড থেকে আর একটু সেফ, কারণ প্রি-কে থেকে একটা ছেলে মেয়ে কোথায় যে ওদের ডেভেলপমেন্টটাও বিভিন্ন রকমের হয়। সো কিন্তু অনেকজন আশা করবে যে প্রি-কে থেকে যদি একটা ছেলে মেয়ে ওরকম গিফটেড দেখাতে পারছে, ওদেরকে আলাদা শুরু থেকে রাখো। কিন্তু এটা আসলে কিভাবে ঠিক হয়? একটু যারা হয়তো নতুন বাবা মা হয়েছেন, অনেকে সামনের দিনে তাদের প্রি-কেতে স্টুডেন্টরা যাবেন, বাচ্চারা যাবেন, তারা কিভাবে প্রি-কেতে মানে গিফটেড এন্ড ট্যালেন্টেড কি বিবেচনা করা হয়, কোন কোন বিষয়গুলো দেখা হয়? গিফটেড এন্ড ট্যালেন্টেড দেখতে চায় ওরা কি আগে থেকে ইএলএ পোরশনটা তুখার আছে নাকি, আর ইএলএ আর ম্যাথটা
ভালো মার্কস পেলে ওর একটা গিফটেড এন্ড ট্যালেন্টের পরীক্ষা থাকে, পাজলস। আমার 2 বাচ্চা লং আইল্যান্ডে আছি, আলহামদুলিল্লাহ ওরা গিফটেড ট্যালেন্টেড এর পরীক্ষার জন্য সুযোগ পেয়েছিল 3rd গ্রেডের পরে। ওরা 3rd গ্রেডের স্টেট এক্সাম দেখে দেখে একটা ওটার জানার পরে আমরা আলাদা গিফটেড ট্যালেন্টেড এর প্রিপারেশন করেছি বাসায় 2 সপ্তাহ। পাজলস ছিল, তো এটা করে আর কি কি থাকে মানে এই গিফট পাজলস মানে ট্রায়াঙ্গেল, সার্কেল, স্কোয়ার, প্যাটার্ন থাকে 3-4। এই 4টা যদি এই প্যাটার্নে হয় তার নেক্সট 3টা কোন প্যাটার্নে হবে, আর নেক্সট 3টা মিরর যদি আসে তখন নেক্সট 3টা মিরর ইমেজে কি হবে, রিফ্লেকশন থেকে রোটেশন। এটা আমাদের কিছু ওরকম শিক্ষার ইয়েলে ম্যাথ মিলিয়ে ওরা একটা পাজলের মতো একটা পরীক্ষা করে। ওকে, এইটি কি যারা আছেন, যেমন অনেক বাচ্চা আছে, আমরা যদি বাংলাদেশি কমিউনিটির কথা বলি, সে হয়তো বাংলায় বাবা মার সাথে কথা বলেছে, সে এখন স্কুলে যায়নি, সেই জায়গাতে তার পরীক্ষাটা সেটি কি ইংরেজিতে হচ্ছে না বাংলায় হচ্ছে? অফকোর্স ইংলিশে হচ্ছে। অফকোর্স ইংলিশে হচ্ছে। অফকোর্স ইংলিশে, কারণ এই দেশে এখন ওইটাই এখন ইংলিশে হচ্ছে। সো এখন যে ওই বাচ্চাটা যদি ধরেন H3 তে আসলো, ওদের কিন্তু ক্যাচ আপ করতে করতে 1 বছর ম্যাক্সিমাম লাগবে। যখন ফার্স্ট গ্রেড থেকে আমার সাপোর্ট যে প্রত্যেকটা স্কুলে যদি এরকম একটা অনার্স ক্লাস থাকে, ওই কিন্ডারগার্টেনে মিস করলে ফার্স্ট গ্রেডে তো আনা যাচ্ছে তাকে। কারণ বাই দ্য টাইম ফার্স্ট গ্রেড চলে আসলো, ওর ইংলিশটা ক্যাচ আপ হলো, দেখলো ও ম্যাথে গিফটেড, হয়তো মিডল ক্লাসে শুরু করলো, মিডল লেভেলে শুরু করলো, তখন বুঝতে পারলো যে ওর তো শুধু ল্যাঙ্গুয়েজটা একটু নতুন ছিল, এখন ও রেডি আছে। যেটা আমাদের আমার সময় আমারও হয়েছিল, আমি নতুন এসেছি, আমাকে দিয়েছিল 1-9। তারপরে যখন দেখছি আমি প্রত্যেকটা প্রবলেম সেট আগে শেষ করছি, আমাকে এরকম ভাবে বললো তুই 1-2 তে আসো, এরকম এসে তারপর আমি 1-1 এ অনেকবার আমাকে নিয়ে ওখানে এক্সপোজার করে বাকি সময়ের পরে আমি টপ ক্লাসে 2-1 যেটা হয়। সো এরকম মানে এটা কি তাহলে প্রি কেতেই এখন পর্যন্ত গিফট এন্ড ট্যালেন্টেড এর কোন কোন সময় এটা এখন থেকে মাত্র প্রি কেতে আছে পরীক্ষা, যেটা নিয়ে মেয়র মামদানি এখন দেখবে। আর 3rd গ্রেড এর পরে আমাদের অনেকগুলো অনার্স প্রোগ্রাম আছে, গিফটেড ট্যালেন্ট প্রোগ্রামস আছে, যেটা অনেক সময় টিচার রেকমেন্ডেশনে, টিচারের ক্লাসে ভালো করলো, ওখানেও আমাদের গ্রেড ইনফ্লেশনের একটা বিষয় থাকে। এক্স্যাক্টলি। সো কোনো কিছুতে আমি বলছি না যে একটা পারফেক্ট, কিন্তু একটা ছেলে মেয়ে শিখতে পারলো, কনফিডেন্স বাড়লো, সাহস বাড়লো, আর যেখানে স্ট্যান্ডার্ড মার্কসে পৌঁছতে পারলো ওখানে সবাইকে আনি আগে, তারপরে বাকিটা আমরা টপ হাই স্কুল, টপ কলেজ যেগুলো নিয়ে শুরু করলাম, সবার জন্য একটা সুযোগ থাকবে। আর কি কি টপ হাই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ আছে? আমাদের স্পেশালাইজড হাই স্কুল তো স্টাইভারসন, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক, এই আমাদের 3টা টপের সাথে যে কলেজ অ্যাডমিশন নিয়ে আমরা শুরু করলাম আলোচনা, ওরা এই কয়েকটা সিলেক্ট হাই স্কুল থেকে সবসময় শত শত অ্যাডমিশন অফার রাখে। সো আপনি লোকাল হাই স্কুলে দেখবেন NYU তে কেউ পেল না, 2 জন পেল, কিন্তু ওখানে দেখলেন 100 জন পেল। কর্নেল, আমাদের আইভি লিগ, আমাদের ব্রঙ্কস সায়েন্স আমি যখন ভিজিট করলাম দেখলাম যে 140 জন কর্নেলে অ্যাডমিশন পেয়েছে একটা ক্লাস থেকে, কিন্তু অন্য হাই স্কুলে দেখবেন ম্যাক্সিমাম 2 জন। সো ওখানে অনেক একটা বিগ অ্যাডভান্টেজ চলে আসে যারা যারা ওই হাই স্কুলে, ওই 3-4টাতে। ওদের সাথেও আমাদের অনেক আছে, টাউনজেন্ড হ্যারিস নামে আছে, যেটা পরীক্ষা নিয়ে ঢুকতে হয় না, সবকিছু দেখে। আর ওই হাই স্কুল থেকে দেখছি আমরা অনেক ভালো ভালো কলেজে পড়তে পারছি। ওইটা ছাড়া মিডউড আছে ব্রুকলিনে, আর ম্যানহাটনে আরো কয়েকটা আছে, মিলেনিয়াম হাই স্কুল, ম্যানহাটন সায়েন্স সেন্টার, অনেক ছোট ছোট স্পেশাল হাই স্কুল আছে যেগুলা স্ক্রিন হাই স্কুল ডাকে। তো 2টাই পথ আছে, কিন্তু স্পেশালাইজড হাই স্কুল পথটা আমাদের হাতে, কারণ কোনো টিচারের রেকমেন্ডেশন, কোনো অ্যাবসেন্ট হলো, দেশে গেল, একটু শরীর খারাপ হলো, মানে অ্যাটেন্ডেন্স একটু গ্যাপ গেল, কিছুই দেখে না, মানে আর কেউ কোনো সময় না বলতে পারবে না। আপনি পরীক্ষা নিয়ে ঢুকতে পারলে ওইটাই। আচ্ছা, তার মানে ওইখানে এক্সাম টেস্ট দিয়ে ঢুকতে হচ্ছে, অন্য কোনো বিষয় দেখছে না, অন্য কোনো কিছু দেখছে না, কিন্তু মানে বিভিন্ন ছাত্রের জন্য পথ মানে আছে, কিন্তু আমার চোখে দেখছি যে এই পথটা সবচেয়ে সেফ, দুটাই করা উচিত, কিন্তু ওইটা যে না মিস যায়, কারণ ওইটাই আমাদের
সবচেয়ে বেশি কন্ট্রোল আছে একটা ছাত্রর আর একটা ফ্যামিলির প্রিপারেশনের। ওকে, লাস্ট কোশ্চেন আপনার কাছে, সেটা Of হলো course. আমরা এসএটি নিয়ে যদি একটু ছোট্ট করে আলোচনা করি যে আহ, আমরা যদি ভালো কলেজের ভর্তির জন্য এসএটি স্কোরটা কত হওয়া উচিত, এবং আমরা জানি যে আগে মার্চে একটি এসএটি দেওয়ার সুযোগ আছে, এটি রেজিস্ট্রেশনের লাস্ট ডেট তো কবে? মার্চের এসএটি সব প্রত্যেকটা নিউ ইয়র্ক শহরে 11th গ্রেডারকে দেওয়া হবে মার্চের ধরেন 20-21 তারিখ, 3-3.5 মাসে। কিন্তু এখন কোন কোন কলেজে এসএটি মিনিমাম দেখে, এনওয়াইউ মতো জায়গা এখন দেখছে 1540 থেকে 1580 মিডিয়ান ডাকে। হার্ভার্ডে নিশ্চয়ই 1560 থেকে 1600, অনেকজন 1600 নিয়ে আসছে, কিন্তু ওখানেও হয়তো বা এক্সট্রা কারিকুলার রিসার্চটা না থাকলে নিল না, কারণ অনেকজন তো 1600 নিয়ে হার্ভার্ডে অ্যাপ্লিকেশন করছে। সো আমরা বুঝতে পারছি যে এসএটিটা এখন প্রত্যেকটা টপ কলেজ দেখছে, আর একটু স্পেসিফিকলি দেখছে সময় নিয়ে, কারণ অনেক বেশি অ্যাপ্লিকেশন বেড়ে গেছে লাস্ট 10 ইয়ার্সে। প্রত্যেকটা টপ 20, এটাকে T20, এক সময় ওদের 50,000 অ্যাপ্লিকেশন থাকতো, এখন 1 লাখ পাশ বেড়ে গেছে, 1,20,000 এরকম। সো ওখান থেকে মাত্র 3-4 হাজার ছাত্র নেবে। সো ওদের কম্পিটিশন লেভেলটা অনেক 10 high। বছর আগে যেরকম ছিল অনেক ওটা high এখন হয়ে ডাবল গেছে। ডিফিকাল্ট হয়ে গেছে। তো এসএটি স্কোরটাও অনেক হাই এসএটি স্কোর দরকার হচ্ছে, আর ওটার সাথেও কলেজ এসে লেখা আর ভালো ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা হয়ে গেছে। বলছিলাম। জি, দর্শক নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখন ভালো একটি কলেজে ভর্তি হওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তবে এই কঠিন অবস্থাতেও ভালো কলেজে ভর্তি হতে পারছে, আমাদের সন্তানরাই পারছে। তার মানে হলো যদি নিয়ম মেনে পড়াশোনাটা চালিয়ে যাওয়া হয় এবং একটু চোখ কান খোলা রেখে কোন কোন বিষয়গুলো প্রস্তুতি নেওয়া দরকার আছে, কোন কোন বিষয়গুলো আগে থেকে গুছিয়ে রাখা দরকার আছে, অভিভাবক এবং স্টুডেন্টদের মধ্যে সম্পর্কটাকে কিভাবে উন্নত করা দরকার আছে, যে বিষয়গুলো ডক্টর ইভান খান বললেন, এই বিষয়গুলো ফোকাস করা গেলে আপনার আমার সন্তানও নিঃসন্দেহে এইসব আইভি কলেজ থেকে শুরু করে ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হবে, ভালো ভালো স্কুলগুলোতে পড়াশোনা করবে। এবং সেই চেষ্টার জন্যই আমরা মূলত আজকের অনুষ্ঠান। ডক্টর ইভান খান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাপি হলিডেজ সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও হ্যাপি হলিডে। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে আছি, আমরা বিরতি থেকে ফিরে কথা বলবো রিয়েল এস্টেট মার্কেট নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি হিসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো 2026 সালে রিয়েল এস্টেটের মার্কেটটা কেমন থাকবে, এবং এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট মোহাম্মদ আহসান। আপনাকে লাইসেন্স রিয়েল এস্টেট সেলস পারসন মোহাম্মদ আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে অনলাইনে। আমরা দর্শকদের ধারণা দিতে চাই, নতুন বছর আসছে, নতুন বছরে অনেকে প্রত্যাশা নিয়ে আছেন নতুন বিনিয়োগ করবেন, অর্থাৎ স্বপ্নের একটি বাড়ি কিনবেন। সেটি নিজের প্রথম বাড়ি হতে পারে, ইনভেস্টমেন্টের জন্য হতে পারে, নানা কাজে হতে পারে। কিন্তু এই রিয়েল এস্টেট মার্কেটটা কেমন থাকবে এই ধারণাটা তাদের কাছে পরিষ্কার নয়। পরিষ্কার করতে আজকে আপনাকে আমন্ত্রণ জানানো। আমরা একটু আপনার কাছে শুনি যে 2026-এ আসলেই কেমন থাকবে মার্কেট, উত্থান পতন কেমন হবে, বাড়ি কেনার জন্য কতটা সুসময়, এবং সঙ্গে একটু যুক্ত করবেন যে ইন্টারেস্ট রেট কমেছে, কয়েক দফায় কমেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে। এই কমাটা নতুন মার্কেটের উত্থান পতনের সঙ্গে কতটা সংযুক্তি যোগ করবে? ধন্যবাদ প্রথমত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো, আমরা বেশ কয়েক বছর ধরেই যে জিনিসটা যারা বাড়ি কেনার জন্য মার্কেটে আসতেছে ওনাদের জন্য মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এর কারণ হলো যে হাই ডিমান্ড এবং লো ইনভেন্টরি, এবং যার কারণে অনেক প্রতিযোগিতা ফেস করতে হচ্ছে। কিন্তু আমাদের যে সামনে 2026 সাল আসতেছে, সেই রিয়েল এস্টেটে আমরা যারা রিয়েল এস্টেটের সাথে জড়িত, পাশাপাশি যারা এক্সপার্ট আছেন, অ্যানালাইসিস, ইকোনমিক্স বলেন, আর বিভিন্ন ডাটা অ্যানালাইসিস যারা রিসার্চ করে, তাদের যে বক্তব্য তা থেকে বোঝা যাচ্ছে 2026 সাল হবে একটা কমপ্লিট একটা রিসেট। এই রিয়েল এস্টেট মার্কেটটা কমপ্লিটলি একটা বায়ার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে, এবং বায়ারদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ। এবং মার্কেটটা হবে এক ধরনের স্লাইটলি ইনক্রিজ হবে, আর ইনভেন্টরিটা বাড়বে। তো আমরা সবাই জানি যে রিয়েল এস্টেটে মার্কেটটাকে ইম্প্যাক্ট করে দুইটা মেজর ফ্যাক্টরস। একটা হলো যে মর্টগেজ রেট, আর একটা হলো ইনভেন্টরি। তো এখন আমরা বিগত দিনেই
লাস্ট 2 বছর ধরেই আমি যদি বলি 2020 2024 2025 মোটামুটি 7 ছিল ইন্টারেস্ট রেট, এবং এরপরে আসলো 6.5 6.75, এখন কারেন্টলি লাইক একটু 6.6 এর উপরে একটু বেশি। তো এখন আগামী বছরে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো যে ইন্টারেস্ট রেটটা একটা স্টেবল পর্যায়ে থাকবে, হয়তো আরো সামান্য কিছু 0.25 কমতে পারে। তার মানে আগের মতো স্লাইটলি উঠানামা সেটা করার সম্ভাবনা আমরা দেখছি না। আর আরেকটা বিষয় হলো যে ইনভেন্টরি বাড়বে, এবং ইনভেন্টরি বাড়ার কারণে বায়ারদের মধ্যে এক ধরনের আমি মনে করি ওনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে আগামী বছর, যারা রিয়েল এস্টেটে নতুন বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আম, আমি আপনাদেরকে বলবো আপনারা আগামী বছর বাড়ি নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। আর দ্বিতীয়ত আরো বেশ কিছু সুখবর আছে, সেটা হলো যে আম, আপনার আমরা জানি অনেকের নানান কারণে ক্যারি স্কোর নষ্ট করে ফেলে। যেমন ক্যারি স্কোর হয়তো দেখা যাচ্ছে অনেকের অন টাইমে পেমেন্ট দেয় না, যার কারণে ক্যারি স্কোরটা বিলো 4 গ্রেডে চলে যায়। তো বাড়ি কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যারি স্কোরটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন মিনিমাম একটা 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 রেট যদি না থাকে সেক্ষেত্রে যেমন FHA 580 কনভার্সনের ক্ষেত্রে 620, এটা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এখন ফেনি মে গত নভেম্বরের 15 তারিখ থেকে যেই বিষয়টা ডিক্লেয়ার করলো সেটা হলো যে তারা এখন বলতেছে যে এখন ক্যারি স্কোর যে মিনিমাম যে স্কোর 620 সেটা তাদের এটা ম্যান্ডেটরি না। এখন তার মানে এটা নয় যে আপনার ক্রেডিট হিস্টরি লাগবে না, তবে যে জিনিসটা আপনার জন্য যারা নতুন এখন বাড়ি কিনবেন এবং যারা ক্রেডিট স্কোরকে মেনটেন করতে পারেন নাই এবং কখনো চিন্তাও করতে পারেন নাই যে বাড়ি কেনা আপনাদের পক্ষে সম্ভব হবে, কিন্তু এখন সেই সুযোগটা আপনাদের আসতেছে এবং সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদিও ক্রেডিট স্কোরটা ম্যান্ডেটরি না, কিন্তু আপনার তারা অল্টারনেট তারা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা তারা দেখবে। যেমন আপনার যেমন বাসা ভাড়া আপনি দিচ্ছেন, আপনার হয়তো দেখা যাবে যে 12 মাসের যে রেন্ট সেটা দেখবে, অথবা ইউটিলিটি বিল, আপনার গ্যাস বিল, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, যাই হোক তারা দেখবে যে আপনি ওয়ান টাইম পে করতেছেন কিনা, আপনার সেই রেকর্ডটা দেখবে, আপনার ফাইন্যান্সিয়াল ইনকামটা স্টেবল কিনা, আপনার রিজার্ভ মানি কেমন আছে, ইনকাম কেমন। তো সেক্ষেত্রে এটা একটা বড় সুযোগ যাদের ক্যারি স্কোরটা আপনারা নষ্ট করে ফেলছেন এবং বাড়ি কেনার জন্য আপনারা সেই আশাটা ছেড়ে দিচ্ছেন, সেটা একটা সুযোগ আপনারা কাজে লাগাইতে পারবেন। আবার আমি আগামী বছর যে জিনিসটা আমাদের যে জিনিসটা হবে সেটা হবে যে যারা নতুন বাড়ি কিনবেন তাদের জন্য আপনারা এই সময় যখন অতিরিক্ত ইনভেন্টরি বাড়বে সেক্ষেত্রে আপনাদের চয়েস বেশি থাকবে, এবং সেলাররা এক ধরনের ছাড় দেওয়ার মনোভাব থাকবে। বিগত দিনে যেমন গত বছরও এই বছরও আমরা যখন বিশেষ করে জুন সেপ্টেম্বর অথবা লাইক এপ্রিল মে ওই সময়টাতে কোনো কোনো বাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 30-35টা অফার করতো, এবং আমি এমনও রেকর্ড আছে মোর দেন দ্যাট। তো সেই ক্ষেত্রে বায়ারদের এক ধরনের চাপের মুক্তি থাকতে হয়েছে, ওভার প্রাইসিং এ বাড়ি কিনতে হচ্ছিল, কোন ধরনের সেলাররা কোন ধরনের ছাড় দিতেছিল না। কিন্তু এখন যেটা হবে সেটা হবে যে বায়াররা দেখা যাবে যে লো ডাউন পেমেন্ট দেখা যাবে যে 3.5% বাড়ি কিনতে পারবে, সেলার কনসেশন ইউজ করতে পারবে, ক্লোজিং কস্ট ইউজ করতে পারবে, আপনার ফাইন্যান্সিয়াল যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট ওগুলো কাজে লাগাতে পারবে। আর যখন কম্পিটিশন থাকতো তখন সেলাররা দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে যে হায়ার ডাউন পেমেন্ট নো ইন্সপেকশন দিত তাদেরকে আপনার প্রায়োরিটি দিত। ইভেন এমনও হতো যে অনেক সময় যারা বাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত প্রতিযোগিতা হতো সেক্ষেত্রে বায়াররা এবং ক্যাশ অফার করতো, দেখা যাচ্ছে যে অ্যাপ্রাইজের গ্যাপ ফিল আপ করার জন্য। তো এখন যেটা হবে সেটা হবে যে বায়ারদের জন্য আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ হবে এই বছরটা, এবং আপনারা বাড়ি কেনার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আর দ্বিতীয়ত এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিছু কিছু পলিসি যেটা হাউজিং মার্কেটে ইম্প্যাক্ট অলরেডি করছে, কিন্তু তারপরও অনেক পজিটিভলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চিন্তা করতেছে কিছু বিষয়, যেমন ধরেন যে ট্রেডিশনাল যে 30 ইয়ার্স ফিক্সড মর্টগেজ রেট সেটাকে চাচ্ছে 50 ইয়ার্স এ নেওয়ার জন্য, এতে করে আপনার পেমেন্টটা স্লাইটলি কম হবে। আর যদিও এতে বিতর্ক আছে যেহেতু লং টার্ম আপনি হয়তো অনেকগুলো টাকা
পে করতে হতে পারে, কিন্তু আপনি এখন আপনাদের মান্থলি পেমেন্ট একটু কম আপনাকে বিয়ার করতে হবে, যদিও পরে আপনি রিফাইন্যান্স করেন বা আপনার অনেক ধরনের সুযোগ থাকে, কিন্তু আপনি বাড়ি কেনার জন্য আপনি আপনি বাড়ি কিনতে পারতেছেন। এরপরে যেমন ধরেন যারা ইনভেস্টর তাদের জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা করতেছে সেটা হলো যে যে রিয়েল এস্টেটের যে যে গেইন ট্যাক্স যেটা আপনার প্রফিট থেকে দেওয়া হচ্ছে সেটাকে রিডিউস অথবা এলিমিনেট করা, সেটা হয়তো আমরা সেই জিনিসটা ইনভেস্টরদেরকে এনকারেজ করবে। আবার লোকাল গভর্নমেন্টের সাথে তারা ফেডারেল গভর্নমেন্ট যেটা করতেছে সেটা হলো যে জোনিং ল গুলোকে আরো ইজি করার জন্য পারমিট নেওয়া, যেখানে 2 ফ্যামিলি সেখানে যাতে মাল্টি ইউনিট করা যায়, এই বিষয়গুলো যখন ইউটিলাইজ হবে তখন আপনার সাপ্লাইটা বাড়বে। আপনার দেখা যাচ্ছে যে সবকিছুই আপনার আমেরিকান যে ড্রিম বাড়ি কেনা সেটা মোটামুটি ইজিয়ার হবে। যদিও কিছু বিষয়ে বিতর্ক আছে, যেমন ধরেন ট্যারিফ বিষয়ে দেখা যাচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস গুলো অনেকাংশই বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। এখন সেটাকে এলিমিনেট করার চিন্তাধারা করা হচ্ছে, যাতে করে আপনার যে কনস্ট্রাকশন যে কস্টটা সেটা ম্যাটেরিয়ালস কস্টটা যাতে কমে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে ইমিগ্রেশন পলিসি ইজ এ বিগ ইম্প্যাক্ট আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। এর কারণ হচ্ছে যে স্কেল যে কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের মধ্যে অনেকেই হয়তোবা দেখা যাচ্ছে যে হয়তোবা তাদের লিগ্যাল স্ট্যাটাস ছিল না, তো সেক্ষেত্রে ওয়ার্ক ফোর্সের একটা বড় ধরনের শর্টেজ আছে এখন। তো এই সব কিছু মিলে আমাদের গভর্নমেন্ট নানান ভাবে রিয়েল এস্টেট মার্কেটটাকে স্টেবল করার জন্য এবং আমেরিকান যে ড্রিম সবার একটা বাড়ি হবে ওই সুযোগটা দেওয়ার জন্য নানা রকমের ফ্যাসিলিটিস আগামী দিনে আসবে। তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একেবারে মোহাম্মদ হাসান বিস্তারিত বলছিলেন আপনি যে 2026-এ কেন বাড়ি কেনার জন্য পজিটিভ দিকগুলো কি কি আছে সেগুলো আপনি বলছিলেন। আমি জানি না যে নেতিবাচক কোনো দিক আপনি উল্লেখ করবেন কিনা, যে 2026-এ এই বিষয়টি নেতিবাচক হতে পারে মার্কেটের জন্য, এমন কিছু কি আছে? আমি যে জিনিসটা চিন্তা করতেছি সেটা জি। হলো যে আপনার যে বিষয়টা আমি একটু আগে আপনাকে যে ধারণা দিলাম সেটা হলো যে ইমিগ্রেশন স্ট্যাটাস, হুম। এবং এই ইমিগ্রেশন স্ট্যাটাসে যে ধরপাকড় আইস করতেছে এখানে অনেকেরই আস্থার একটা যে সংকট জায়গাটা তৈরি এখানে হয়েছে। একটা হুম। চির রয়েছে। হুম। তো যার জন্য অনেকে আছে দেখা যাচ্ছে তাদের ওয়ার্ক পারমিট আছে, ফরেন ওয়ার্কার আছে, সেটা স্কিল হতে পারে, নন স্কিল হতে পারে, অনেকে হয়তো পার্মানেন্ট রেসিডেন্ট আছে, তারাও এখন আতঙ্কের মধ্যে আছে। ওই আতঙ্কটার কারণেই কিছু কিছু বায়ারদের মধ্যে সেই আস্থা সংকটের কারণে ইনভেস্টমেন্টে তারা এগিয়ে আসতেছে না। তবে আমি মনে করি যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি মনে করি 2026 সাল আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হবে। জি। আমরা আপনি বলছিলেন আসলে সবার জন্যই ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো, কিন্তু যারা ফার্স্ট টাইম হোম বায়ার 2026-এ তাদের জন্য কি আছে, তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? যারা নতুন ফার্স্ট টাইম হোম বায়ার আপনাদের জন্য আমার যে জিনিসগুলো পাওয়া দরকার সেটা হলো যে আপনারা আপনাদের ক্রেডিট স্কোরটাকে স্ট্রং বেটার করার চেষ্টা করেন। সেক্ষেত্রে অনেক স্টেপ আছে, যারা লোন অফিসার আছে বা এই সেক্টরে যারা এক্সপার্ট তাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন এটা আপনারা বেটার ক্রেডিট স্কোর করতে পারেন। আপনার রিজার্ভ মানে আপনার এক্সপেন্সটাকে কমায় নিয়ে এসে আপনার ডেইলি লাইফটাকে একটু সেভিংস মনোভাব নিয়ে আপনার ফান্ডটাকে রিজার্ভ বানিয়ে আপনারা সেভ করেন এবং ফ্রি অ্যাপ্রুভাল নিয়ে রাখেন। আর বাড়ি কেনার ক্ষেত্রে আপনারা বাড়ির প্রাইসিং এর দিকে খেয়াল না করে আপনারা আপনার যে মান্থলি পেমেন্টটা এটা একটা কমফোর্টেবল জোনের মধ্যে রাখার মানে হলো যে আপনি বাড়ি কিনবেন ঠিক আছে, বাড়ি কেনার জন্য আপনার মান্থলি পেমেন্টটা যাতে কোনোভাবেই ইনকামের 30% বেশি না হয়। বাড়ি কেনার যে উদ্দেশ্য যে আপনি একটা ইন ফিউচারে আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেবল হবে, আপনার একটা ইকুইটি হবে, আপনার ফিউচারের ইনভেস্টমেন্ট আপনার ফ্যামিলির জন্য এটা একটা অ্যাসেট হবে। কিন্তু যদি আপনি আপনার ক্যাপাসিটির বাইরে যদি আপনি মান্থলি পেমেন্টটা রাখেন তাহলে আপনার সেটা আপনার ডেইলি লাইফকে তখন আর সেই আপনারটা পেইনফুল হবে। তো এটা একটা বিষয় আছে। আর আপনারা যারা
হয়তো এখন রেন্টিং এ আছেন, তো রেন্টিং এ থাকলে আপনার হয়তো মান্থলি পেমেন্টটা দিচ্ছেন, আপনারা এই এক বাসা থেকে আরেক বাসা ইচ্ছা করলে এক এলাকা থেকে আরেক এলাকা চলে যাচ্ছেন, আপনাদের একটা চয়েস থাকে, কোনো মেইনটেনেন্স এর হেডেক থাকে না। কিন্তু আপনি যখন বাড়ি কিনবেন আপনাকে চিন্তা করতে হবে বাড়িটা কেনার পরে বাড়ির মান্থলি মর্গেজ, সেখানে লাইক হোম ইন্স্যুরেন্স, ট্যাক্সেস যা মান্থলি ফিক্সড করা থাকবে সেটা আপনাকে দিতে হবে, আপনার মেইনটেনেন্স থাকতে হবে, আপনার রিজার্ভ মানি থাকতে হবে। তো সেক্ষেত্রে সবকিছু বিবেচনা রেখেই যে জিনিসটা সেটা হলো যে আপনার সে বাড়ি চুজ করার আগে আপনার মান্থলি পেমেন্টটা কত হবে, মান্থলি পেমেন্ট আপনি কতটুকু অ্যাফোর্ড করতে পারেন সেই বিষয়টা খেয়াল রাখবেন। পাশাপাশি বাড়ি কেনার জন্য যখন আপনারা মার্কেটে আসবেন সেক্ষেত্রে ডেফিনেটলি একজন লোকাল স্কেল রিয়েলটর আপনার দরকার। আপনার স্কেল রিয়েলটর যদি আপনি চুজ যদি করেন সেক্ষেত্রে আপনাকে প্রপারলি গাইড করতে পারে। একটা বাড়ি কেনার ক্ষেত্রে প্রথম যারা বাড়ি কেনেন তাদের হয়তো অনেক কিছু ধারণা থাকার কথা না। একটা বাড়ি শুধু আচ্ছা আসল ভাই, একটু আপনার কাছে একটা বিষয় একটু স্পষ্ট হই, সেটা হলো এই যে আপনার রিয়েলটররা বলেন 30% মানে মান্থলি ইনকামে 30% যাতে মান্থলি পেমেন্টের মধ্যে রাখা, কিন্তু 30% তো খুবই কম। এই আপনাকে যদি মান্থলি টাকাটা পেমেন্ট করতে হয় তাহলে তাহলে অনেক ইনকাম হতে হবে। যদি 30% আপনাকে পেমেন্ট করতে হয় তাহলে 100% হিসেব করলে তো অনেক টাকা আপনাকে ইনকাম করতে হবে। সেই হিসেবে তো অনেকেই হয়তো আপনাদের ক্লায়েন্ট যারা বিশেষ করে বাংলাদেশে আছে তারা তো বাড়ি কিনতে পারার কথা নয়। এই 30% আপনারা কি হিসেব করে দেন? কারণ আমরা যদি নিউ ইয়র্কের হিসেব করি যে এক একজন হয়তো বাসা ভাড়াই তার ইনকামের অর্ধেকের বেশি দিতে হচ্ছে, বাকি জিনিসগুলো হয়তো অন্যান্য যে জীবনের আনুষঙ্গিক বিষয়গুলো সেখানে অর্ধেক খরচ করছেন তারা, কিন্তু বাসা ভাড়ার পেছনে অর্ধেকের বেশি খরচ করছেন। তো এই যে আপনারা বলেন বাসা ভাড়ার টাকায় বাড়ির কেনা সম্ভব, সেটা কি সম্ভব তাহলে? আমি মনে করি সেটা অবশ্যই সম্ভব। আপনি যদি আপনার লাইফ স্টাইলটাকে আপনি ওইভাবে সেট করেন যে আপনি এখন মান্থলি আপনার যে ইনকাম হচ্ছে সেই ইনকামটাকে আপনি 30% থেকে 35% যেতে পারেন। কিন্তু অনেক সময় অনেক বায়ার আছে তারা দেখা যাচ্ছে তারা $300,000 একটা প্রি অ্যাপ্রুভাল নিয়ে চলে আসে। এখন ওনাদের ওইটা ধারণা থাকে না যে আমি কোন এলাকায় বাড়ি কিনলে 300,000 এর কত পেমেন্ট হবে। কারণ এটা প্রপার্টি ট্যাক্স এর একটা বিষয় থাকে, এক এক এরিয়ার এক একটা ট্যাক্সেস। যেমন বাফুলাতে যদি কেউ বাড়ি কেনে সিঙ্গেল ফ্যামিলি হয়তো 1,000-1,200, ম্যাক্সিমাম 1,500। এখন আপনি যদি বাফুলো থেকে একটু ক্রস করে এমহাস্টে যান, ওয়েস্টার্নে যান, হোয়াটসঅ্যাপ পার্কে যান, সেখানে ট্যাক্সটা হয়ে যাচ্ছে আপনার 6,000, 7,000, 8,000। তো আপনার মান্থলি পেমেন্টটা দেখা যাচ্ছে ভ্যারি করে কোন লোকেশনে বাড়ি কিনতেছেন। যদিও আপনি $300,000 বাড়ি আপনি ডিফারেন্ট লোকেশনে কিনতেছেন, সেক্ষেত্রে মান্থলি পেমেন্টটাও ডিফারেন্ট হয়ে যায়। আবার কোনো জায়গায় আবার দেখা যাচ্ছে যে আপনার হোম ওনার অ্যাসোসিয়েশন পেমেন্টটা থাকে। তো আপনি যেটা বলতেছেন যে আপনার যে 30% থাকলে 30% চিন্তা করলে তো বাড়ি কিনাই সম্ভব না। আমি মনে করি সেটা অবশ্যই আপনার বাজেট থেকে আপনার প্রাইসিং করার সময় অবশ্যই আপনি ওইভাবে যদি ক্যালকুলেশন করেন আপনি ডেফিনেটলি সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একজন এজেন্ট পাশাপাশি আপনার ল্যান্ডার আপনাকে প্রপারলি গাইড করতে পারে। এখন আপনার আর যে জিনিসটা সেটা হলো যে আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছিলাম যে লোকাল একজন স্কিল এজেন্ট যদি থাকে সেক্ষেত্রে একজন এজেন্ট প্রপার্টি আপনি বায়ার হিসেবে আপনি প্রপার্টি হয়তো আউটলুক লেআউট লোকেশন পছন্দ করতে, সেক্ষেত্রে প্রপার্টি বলতে শুধু কেবল একটা বাড়ি না, ইট পাথরের যে শুধু কেবল একটা বাসা না, এই বাসাটা আপনার একটা অ্যাসেট, আপনার একটা স্থায়ী নিবাস। এখানে আপনি আপনার পরিবার নিয়ে থাকবেন, এটা স্ট্রাকচার কেমন, ইন ফিউচারে আপনার এক্সপেন্সটা অতিরিক্ত কোনো মেইনটেনেন্স থাকবে কিনা, যেমন রুফ রিপেয়ার করতে হবে কিনা, আপনার ইকুইপমেন্ট গুলা কি কোন এই স্টেজে আছে, এগুলো লাইফ টাইম কতটুকু আছে। তো এইগুলা আপনাকে চিন্তা করতে হবে। পাশাপাশি যারা বাড়ি কেনার সময় অনেক সময় আপনাদের দেখা যাচ্ছে যে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম থাকে, আপনার লোকাল বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে। তো সেগুলো আপনারা লেন্ডারদের সাথে পরামর্শ করে ডেফিনেটলি ওগুলা ইউজ করতে পারেন। আর যদি আপনাদের ডাউন পেমেন্ট যদি শর্টেজ থাকে হয়তো আপনি ডাউন পেমেন্টটা আপনি ম্যানেজ করলেন, কিন্তু বর্তমান যে ফিউচার যে 2026 সালে যে মার্কেট, সে মার্কেটে আপনারা আরো কিছু বেনিফিট ইউজ করতে পারেন, যেমন সেলার কনসেশন ইউজ করতে পারেন। আপনি হয়তো বা $2,00,000 একটা বাড়ি কিনতেছেন, আপনি যদি লেটস সে অ্যাপেচে 3.5% বাড়ি কিনতেছেন, তাহলে আপনার $2,00,000 আপনার ডাউন পেমেন্ট মাত্র $7,000 দিয়ে আপনি একটা বাড়ি কিনতেছেন। এখন ক্লোজিং কস্টটা আপনার যদি হাতে না থাকে
তাহলে আপনি সেটাকে সেলার কনসেশন দিয়ে আপনি ক্লোজিং কস্টটাকে ইউজ করতে পারেন। তার মানে হলো এই পরামর্শটা আপনাকে দেওয়ার উদ্দেশ্য হলো আপনি বাড়ি কিনতে যে আপনার অনেক টাকা লাগবে তা না, শুধু কেবল আপনার যদি ইনকামটা যদি সিকোয়েন্সটা থাকে, লাইক 2 বছরের ইনকাম যদি সিকোয়েন্স ভালো থাকে, ক্যারিজ ভালো থাকে, আপনার ডেট রেশিওটা যদি লাইক ব্যালেন্সে থাকে, তাহলে ডেফিনেটলি আপনি অল্প টাকা দিয়েই আপনি একটা ইনভেস্ট করতে পারেন। এখন অনেকে হয়তো মনে করবে যে আমি এখন বাড়ি কিনতে যাচ্ছি, তো বাড়ি কেনার পরে দেখা যাচ্ছে যে আমার একটা লাইবিলিটি হয়ে যাচ্ছে। এখন আমি মনে করি লাইবিলিটি তো আছে, এখন আপনি যদি ভাড়া থাকেন সেখানে আপনার লাইবিলিটি আছে। আপনি 2 মাস 3 মাস পরে আপনাকে কিন্তু ইভিকশন কোর্টে নেওয়া যাবে, আপনি 6 মাস পরে আপনাকে বাসা থেকে চলে যেতে হবে। আপনার এখন বাড়ি কেনার পরে আপনার লাইবিলিটি আছে, কিন্তু আপনার লাইফে সেখানে অ্যাসেট আপনি গেইন করতেছেন। আপনার সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে আপনার ফল্ট হয়, জব চলে যায়, সেক্ষেত্রে আপনার অনেক সময় লোন মডিফিকেশন থাকে, কিন্তু আপনি যদি রেন্টাল প্রপার্টিতে আপনার লাইফটা কাটিয়ে দেন, আপনার ইন ফিউচারে কোনো অ্যাসেট আপনি গেইন করতে পারতেছেন না। এই বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন থাকে আর কি, সেই কারণে আপনার কাছে জানতে চাওয়া যে ভাড়ার টাকায় বাড়ি, এটি রিয়েলটরদের একটি আকর্ষণীয় স্লোগান থাকে এবং এইটি আসলে সম্ভব। আপনি বলছেন বাস্তব ভিত্তিক এই পরিস্থিতি বিবেচনা করে এটি সম্ভব। আমাদের হাতে হয়তো সময় আরো বিস্তারিত থাকলে আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানার সুযোগ হতো। আজকের মতো এখানে আমরা বিদায় নিতে হচ্ছে। আগামী পরবর্তী যে অনুষ্ঠানে আপনাকে আমরা যুক্ত করব, সেখানে নিঃসন্দেহে আরো কিছু বিষয় আপনার কাছ থেকে জেনে নেব। মোহাম্মদ হাসান, আপনার সময়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাকে ধন্যবাদ এবং টিভিএন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি আজকে যারা আমার সাথে লাইভে সংযুক্ত ছিলেন এবং ভবিষ্যতে হয়তো রেকর্ডেড ভিডিও দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শুভরাত্রি। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো দিভিউজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।